শব্দে জান বের হয়ে যাচ্ছে আমার, তারপরেও কোনো রকম ছাড় পাচ্ছি না আমি। কারণ অতিশয় বিদঘুটে পরিস্থিতির শিকার হয়ে আমি আছি বড় ভাইয়ের বসের সাথে। ভাবা যায় না? আমি তো ভাবতেই পারছি না, কি একটা অবস্থা! উফ! আমি লোকটা থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি, দুই হাতে এলো পাতাড়ি ধাক্কা দিয়ে, কিন্তু লোকটার শক্তি সামর্থ্যের সাথে পেরেই উঠছি না। লোকটার বাহুর বল মনে হয় একটু বেশি, তার জন্যই তো লোকটার একটা হাত আমার কোমর চেপে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, আর আমি তার দুই বাহুর বন্ধনে আটকে আছি। আসলে তার সাথে আমার কি শত্রুতা আমি জানি না, কিন্তু আমার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে খানিকটা নিস্তেজ হয়ে আসতেই লোকটা একটু এগিয়ে আসলো। আমাকে তার প্রশস্ত বুকে জড়িয়ে নিতেই হঠাৎ যেন তার ধ্যান ভাঙলো। আমাকে ছিটকে তার থেকে ধাক্কা দিতেই আমি উপর হয়ে পড়ি সিঁড়িকোঠায়। আমাকে নিচে ফেলেও যেন তার শান্তি হয়নি, বরং রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখে নিজের ঠোঁট বাম হাতে মুছে হনহন করে চলে যায় সেই দিক থেকে যেখান থেকে সে এসেছিল। আর আমি লোকটার ধাক্কার তাল সামলাতে না পেরে ব্যথায় কুঁচকে উঠতে সাথে সাথে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসি বিছানায়। বাপরে, কি সাংঘাতিক স্বপ্ন দেখলাম আমি, তাও বড় ভাইয়ের বসকে নিয়েছি। স্বপ্ন যেমন তেমন ছিল, কিন্তু সেই স্বপ্নে লোকটা আমায় কিস করলো, বিষয়টা ভাবতেই আমার হাত পা শীতল হয়ে আসলো। ছি, কি জঘন্য স্বপ্ন! বেটা যদি শুনতে পারে যে আমি রাত বিরাতে তাকে নিয়ে এমন স্বপ্ন দেখে ঘুরে বেড়াই, তাহলে সে নির্ঘাত আমার জেলে পড়ে দিবে বিনা বাক্য ব্যয়। সাথে এটাও বলে দিবে আমাকে দানা পানি না দিয়ে মারতে। এক কথায় আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারার ধান্দা করবে এই লোকটা। আমি কি বুঝি না নাকি? সব বুঝি আমি। হ্যাঁ, আমাকে শুকিয়ে মারতে চায় বজ্জাত লোকটা। তাই যত কিছুই হোক না কেন, ওনাকে জানতে দেওয়া যাবে না আমার এই বাজে স্বপ্নটার কথা, নয়তো আমাকে শুকিয়ে মারার থেকে কেউ বাঁচাতে পারবে না। সবই অল্প বয়স আমার, এই বয়সে আমার এখনো দুনিয়া দেখা বাকি। আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না। তাছাড়া এখন নিজের খারাপ লাগছে এই ভেবে কি করে পারলাম আমি এমন একটা স্বপ্ন দেখতে, তাও আবার এমন একটা মানুষকে নিয়ে যার মধ্যে বিন্দুমাত্র ম্যানার্স নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও সে জানে না। আমার তো স্বপ্নের কথা ভাবতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। আমার ভাবনার মাঝেই কয়েকটা বাজে দেখার জন্য ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতেই দেখলাম, আলো অন করতেই চোখে পড়ে ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা 2:45। তার মানে এখন গভীর রাত। আর আম্মু বলে গভীর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়, তার মানে এই স্বপ্নটা সত্যি হওয়ার চান্স আছে। আর যদি এই স্বপ্নটা সত্যি হয়, তাহলে তো আমি বাঁচতে বাঁচতে ইন্নালিল্লাহ পড়তে হবে আমার যে কোনো সময় কথা ছাড়াই। বাইরে থেকে এখনো চিৎকার চেঁচামেচির শব্দ এখান পর্যন্ত আসছে। হয়তো সবাই এখন স্টেজে বসে আড্ডা দিচ্ছে। অবশ্য আমিও ছিলাম সবার সাথে, কিন্তু ভাই আমায় জোর করে রুমে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে রেগে মেগে শাড়ি পরে বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়েছিলাম তখন। তাই এখন ভাইয়ার বস আছে নাকি চলে গেছে তাও বলতে পারছি না আমি কিছুই। আমার এত এত চিন্তা ভাবনায় পেছনে ফেলে আবারও বাইরে বেরিয়ে পড়লাম সবার উদ্দেশ্যে। যেহেতু কাঁচা ঘুমটা ভেঙেই গেল আমার, তাই সবার সাথে আড্ডা দিব বলেই ঠিক করলাম আমি। আচ্ছা, যেতে যেতে পরিচয়টা আগে দিয়ে নিই। আমি রিক্তা ইসলাম মায়া, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর যাকে নিয়ে এই ভয়ানক স্বপ্নটা দেখলাম সে হলো আমার বড় ভাইয়ের বস, আব্রাহাম রিদ খান। একজন বিজনেসম্যান মানুষ, তবে ওনার রাগটা একটু নাকের ডগায় থাকে। যা বলে তাই হতে হবে, তার উপর কোনো রকম কোনো কথা চলে না কারো। বলতে গেলে ঘাড়তার একটা মানুষ, সাথে এক রোখা পদবিটাও যুক্ত করতে পারেন। সাথে লোকটা একটু সুন্দর টুন্দর আছে আবার, আসলে একটু না অনেকটাই সুন্দর। আমি প্রথম দেখায় মনে মনে এটাই ভেবেছিলাম, ছেলে মানুষ এতটা সুন্দর হয় কি করে। আসলে লোকটার উপর ক্রাশ খেয়েছিলাম আমি। তবে লোকটার স্বভাব খুব গম্ভীর প্রকৃতির। অকারণেই সারা দিনে 5টা কথাও বলে কিনা সন্দেহ আছে সবার। কথা বলতে চায় কম। আর আমি তো মাশাআল্লাহ কথা ছাড়া বাঁচাই অসম্ভব আমার জন্যে। কাজের কথা হোক বা অকাজের, জবান তো আমার চলতেই হবে, নয়তো আমার পেটের ভাত সহজে হজমই হবে না। আপাতত এখন এতটুকুই থাক, বাকিটা না হয় পরে জেনে নিবেন। আচ্ছা, যাই হোক, রিদ খানকে আমি তেমন একটা চিনি না, বা এর আগে ওনার সাথে আমার কখনো কথা হয়েছে এমন কিছুও না। আসলে আমি রিদ খানকে
মাত্র কাল সকালেই দেখলাম, তাও আমার বড় ভাই মানে আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে। আরিফ ভাইয়ার বিয়ে আছে, তাই সেই সুবাদে ভাইয়ার বসকে ইনভাইট করা হয়েছিল আমাদের পরিবার থেকে। রিদ খান সম্পর্কে যতটুকু আমি শুনেছি সবটাই আমার ভাইয়ার কাছ থেকে জানা। আরিফ ভাইয়া সব সময় রিদ খান সম্পর্কে বলে বেড়ায় বাড়িতে। এই জন্য মূলত রিদ খানকে দেখার প্রবল আগ্রহ ছিল আমার মনের মধ্যে, যেটা কাল পূরণ করা হলো রিদ খানকে সরাসরি দেখে। কাল আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যায় এসেছিল রিদ খান, আর আমার সাথে দেখা হয়েছিল হলুদ স্টেজের সামনে। তিনি অত্যন্ত গম্ভীর মুখে একপাশে দাঁড়িয়েছিলেন চুপচাপ। ওনার পেছনে 4-5 জনের মতো বডিগার্ডও দাঁড়িয়েছিল। আমি তাদের দেখেই বুঝেছিলাম। তাছাড়া আরিফ ভাইয়া সবসময় বলতো রিদ খান বডিগার্ড নিয়ে চলাফেরা করে সেফটির জন্যে। কিন্তু আমি এখনো বুঝতে পারি না এই লোকের কেন সেফটির প্রয়োজন হয়। এই লোক তো এমনি মানুষের সাথে কথা বলে না, বোবা সেজে থাকে। তাহলে বোবা মানুষের আবার শত্রু হয় নাকি? এই তো কাল সন্ধ্যার কথা। আমি সবার সাথে হলুদের ডালা সাজিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। চারপাশে এক পলক চোখ বুলিয়ে পরিবেশটা বুঝে নিলাম। গায়ে আমার হলুদের শাড়ি পরা ছিল, মুখে ছিল হালকার উপর একটু ভারী মেকআপ। সব মিলিয়ে ঠিকঠাকই ছিলাম আমি। এক হাতে ছাড়া শাড়ির আঁচলটা ধরে অন্য হাত ফুলের থালা নিয়ে রেখেছিলাম। দু হাতই ব্যস্ত ছিল শাড়ি আর ফুলের থালা সামলাতে। আমি সবার সাথে লাইন বেঁধে স্টেজের সামনে গিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ফুলের থালাটা স্টেজে রেখে পাশ ফিরতেই চোখ পড়লো আমার রিদ খানের দিকে। উনি আমার দিকেই তাকিয়েছিল পলকহীনভাবে। আমি তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমার হঠাৎ তাকানোতে উনি তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়, আর আমি বোকা রানী ওনার দিকে সরাসরি ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, চোখ বড় বড় করে। আসলে অনেকটা থতমত খেয়ে গিয়েছিলাম ওনাকে প্রথম দেখে। এই জন্যই সেই মুহূর্তে ওনাকে ছাড়া বাকি কিচ্ছু চোখে পড়ছিল না আমার। শুধু মনে হয়েছিল এই মুহূর্তে ওনাকে দেখা ছাড়া আমার আর কোনো বিশেষ কাজ হতেই পারে না। তাই নিজের মনে করেই দেখছিলাম আমি ওনাকে। আমার জীবনে প্রথম ক্রাশ নামক বাসটা আমি তখনই উদয় হয় রিদ খানকে দেখে। আমার এমন করে তাকানোতে উনি বেশ বিরক্ত হয়েছিল, তা ওনার ফেস দেখেই বুঝতে পারছিলাম আমি। তারপরেও আমার কোনো ভাবান্তর হলো না। আসলে তখন কেমন যেন তপ দেখিয়েছিলাম। এই জন্যই ওনার দিকে সরাসরি তাকানোটা আমার মাথায় কাজই করছিল না। আমার সরাসরি তাকানোতে উনি বেশ বিরক্ত হয়ে ওনার বডিগার্ডকে উদ্দেশ্য করে আমায় বলে ওঠে, ম্যানার শিখিস না আসিফ, এভাবে তাকিয়ে থাকার কি আছে? ননসেন্স। চোখ নামা আর আমার সামনে থেকে বিদায় হ। এখানে যদি আমার সামনের একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে আই সোয়ার আমি তোকে জুস বানিয়ে খাবো উইদাউট সুগার। কথাগুলো বলেই আমাকে আর চোখে একবার দেখে নিলেন। ওনার বডিগার্ড আসিফ ওনার কথায় কিছু বুঝতে না পেরে হা করে তাকিয়েছিল ওনার মুখের দিকে। আর আমাকে কে পায় ওনার সামনে ভো দৌড়ে লাপাতা হয়ে গিয়েছিলাম তখনই। হবই বা না কেন? কি সাংঘাতিক ব্যাপার! একটু তাকাতেই আমায় জুস বানিয়ে খেতে চায়, তাও আবার চিনি ছাড়া। ভাবা যায় লোকটা কতটা ভয়ানক। উফ! রিদ খানের সম্মুখ থেকে পালিয়ে এসে মনে মনে শপথ করেছিলাম ওনার সামনে আর যাবই না। কিন্তু আমার এই শপথটা আমি দীর্ঘস্থায়ী করতে পারিনি, কারণ যতবার আমি ছাদে উঠেছি ততবারই বেহায়া চোখ শুধু ওনাকেই দেখেছিল। তবে উনি একটাবারের জন্যও তাকাননি আমার দিকে। শুধু যে আমি একাই রিদ খানকে গিলে খাচ্ছিলাম তা কিন্তু মোটেও না। বিয়েবাড়ির সব মেয়েরা ওনাকে চোখে গিলে খাওয়া টাইপ ছিল। আমার সব কাজিনরা রীতিমতো ওনার নামের মালা জপতে শুরু করে দেয় ততক্ষণে। এতে করে অবশ্য আমার কোনো রকম নেগেটিভ রিয়াকশন ছিল না। সুন্দর মানুষ নিয়ে আলোচনা হবে, এটাই তো স্বাভাবিক। হোক সে মেয়ে বা ছেলে, একটু প্রশংসা তো থাকবেই তাদের সুন্দরের। ওনার ক্ষেত্রেও তাই ছিল। হই হুল্লোড় গান বাজনার সাথে আরিফ ভাইয়ার হলুদ ছোঁয়া শুরু হয় 12টার দিকে। সবাই একে একে আরিফ ভাইয়াকে হলুদ লাগাতে শুরু করে দেয়। আমিও ছিলাম সবার দলে। তবে স্টেজের এক পাশে বসে হাসি মুখে কাজিনদের সাথে আরিফ ভাইয়ার হলুদ পর্ব দেখছিলাম আমি। বাড়ির বড়রা লাগাচ্ছিল। আমার অমনোযোগের মধ্যেই হঠাৎ করেই আমার পাশের চেয়ারটা টেনে বসে পড়লো আমার চাচাতো ভাই জিসান। বয়সে আরিফ ভাইয়ার সমান হলেও আমার সাথে জিসান ভাইয়ের খাতির জমাতে চায় সেই শুরু থেকে। কিন্তু আমার কেন জানি জিসান ভাইয়ের অতি আধিক্যতা কোনো কালেই পছন্দ ছিল না, একদমই পছন্দ না।
তাই বরাবরই তাকে এড়িয়ে চলার চেষ্টা করি আমি। কিন্তু এই মুহূর্তে সবার আড্ডা ছেড়ে উঠতেও চাই না বলে বসেই রইলাম জায়গায়। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে তিনি ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলছেন আমাকে। আমিও না পেরে একটু মাত্র অমনোযোগী হয়ে ওনার সেই সব কথাগুলো শুনছিলাম। তবে জিসান ভাই বড় ভাই হওয়ার সুবাদে হাসি মুখে কথার উত্তরও দিচ্ছিলাম মাঝে মধ্যে। জিসান ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা সময় স্টেজের দিকে তাকাতেই আমার হাসি মুখটা চুপসে যায় তৎক্ষণাৎ। কারণ আরিফ ভাইয়ার বস মানে রিদ খান আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে না রাগ আর না ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। আমি ওনার অদ্ভুত দৃষ্টির মানে বুঝতে পারিনি তখনও। এই জন্যই আমিও খানিকটা ইতস্তত বোধ করে বারবার তাকাচ্ছিলাম ওনার দৃষ্টির দিকে। এই জন্যই বারবার চোখাচোখি হচ্ছিল ওনার অনল দৃষ্টির সাথে আমাদের দুজনের দৃষ্টি বদলের মাঝেই কেউ একজন আলতো ছুঁয়ে দেয় আমার গাল। নরম হাতের ছোঁয়া আমি তৎক্ষণাৎ চমকে উঠে নিচে তাকাতেই চোখে পড়লো 5 বছরের একটা ছোট্ট ছেলে। ছেলেটা আমার খুব আদুরে, আমার বড় আপুর একমাত্র ছেলে মাহাদি সরকার। ও আমার গাল ছুঁয়ে আদুরে গলায় মামুনি মামুনি ডাকছে বারবার। আমি মাহাদিকে দেখে তৎক্ষণাৎ 2 হাতে জাপটে কোলে তুলে নিলাম। আদরের সহিত ওর এগাল ওগাল পরপর করে জিজ্ঞেস করলাম কি হয়েছে। ও তৎক্ষণাৎ এক আঙুল তুলে ইশারা করে আরিফ ভাইয়াকে দেখায় আমায় ডাকছে বলে। আমি মাহাদিকে জিসান ভাইয়ের কাছে রেখে আরিফ ভাইয়ার উদ্দেশ্যে স্টেজের দিকে এগিয়ে গেলাম। আরিফ ভাইয়ের পাশে দাঁড়াতে ভাইয়া আমায় দেখে ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে, মায়া, আমাকে তাড়াতাড়ি হলুদ ছুঁয়ে নিচে চলে যা তো। তোর ছাদে থাকার দরকার নেই। আয় তাড়াতাড়ি আয়, হলুদ লাগাবি। ভাইয়ার কথায় অবাক হলাম আমি। আমার ভাইয়ের হলুদের আমায় থাকতে মানা, তাও আমার নিজেরই ভাই মানা করছে। এটা আমার কাছে বেশ অপমানজনক মনে হলো। তাই রাগান্বিত হয়ে আমি অতিরিক্ত অপমানের ঘোরে রাগে মুখে কিছুই বলতে পারলাম না আরিফ ভাইকে। এই জন্যই রেগে গাল ফুলিয়ে রাগে হনহন করে চলে আসি আরিফ ভাইয়াকে হলুদ না লাগিয়ে নিজের রুমে। রাগে দুঃখে কান্না চলে আসার উপক্রম হতেই বালিশে মুখ গুজে জেদ ধরে বিছানায় পড়ে থাকতে থাকতে কখন যে এলোমেলো ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই আমার ঘুমের রেশ গভীর হতেই তখনই রিদ খানকে নিয়ে বাজে স্বপ্নটা দেখেছিলাম আমি। অবশ্য এতে আমারও দোষ ছিল, কারণ রিদ খানকে দেখার পর থেকে সারাক্ষণ শুধু ওনাকে ভেবেই সময় পার করেছি। এই জন্যই রাতেও ওনাকে নিয়েই বাজে স্বপ্ন দেখা আমার। বর্তমান ঘুমের রেশ কাটিয়ে বাইরে বের হলাম। আমার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে এলোমেলো চুল আর শাড়ি নিয়েই ছুটলাম ছাদের দিকে। বেশ রাত হওয়ায় মনে করেছিলাম হয়তো আরিফ ভাইয়ার হলুদের অনুষ্ঠান শেষ, আমার কাজিনরা হয়তো সবাই মিলে আড্ডা দিচ্ছে, এই ভেবেই এগোচ্ছিলাম ছাদের দিকে। কিন্তু ছাদের সিঁড়ির কাছে আসতেই মুখোমুখি হয় রিদ খানের সাথে। হয়তো উনিও বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ওনার সাথে আমার মুখোমুখি হতেই আমি খানিকটা পাথর মূর্তির ন্যায় ঠায় জায়গায় দাঁড়িয়ে গেলাম নড়াচড়াবিহীন। ওনার কুচকানো শক্ত দৃষ্টি ছিল আমার ঘুম জড়ানো চোখ মুখের দিকে। আমি ভীতু চোখে ওনাকেই দেখে আমাদের আশেপাশে তাকাই স্বপ্নের কথা ভেবে। কিন্তু আমাকে সবচেয়ে বেশি যেটা অবাক করে আর ভয়ার্ত করেছিল সেটা হলো আমার স্বপ্নে দেখা জায়গাটা আর আমাদের বাস্তবের জায়গাটা দাঁড়িয়ে থাকা আর একই জায়গা ছিল। আমি সেম জায়গায় দাঁড়িয়ে ভয়ার্ত মুখে ওনার দিকে তাকিয়েছিলাম। আমার ঠিক সামনেই সিঁড়িকোটায় উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হঠাৎই এগিয়ে আসতে লাগলো আমার দিকে দৃষ্টি স্থির রেখে। আমি ওনার এমন আগানো দেখে ভয়ে নিজের 2 হাতে তৎক্ষণাৎ ঠোঁট চেপে ধরি শক্ত করে, যাতে উনি আমাকে কোনো রকম কিস করতে না পারে। সেই জন্য আসলে আমি স্বপ্নের কথা চিন্তা করে ভয় সিটিয়েছিলাম। এই জন্যই বুঝতে পারছিলাম না যে আমার একান্ত স্বপ্নের কথা ওনার কান অবধি এখনো পৌঁছায়নি। আমার অস্থির ভয়ার্ত দৃষ্টিভঙ্গি দেখে থেমে যায় রিদ খান। খানিকটা সময় আমাকে উনি কপাল কুঁচকে দেখে আবারও এগিয়ে আসতে চাইলো। তার ধীর হাঁটা দেখে ভয়ে কলিজা শুকিয়ে উঠলো আমার। তাই আর এক মুহূর্তও দাঁড়ায়নি ওনার সামনে। ভয় তখনই 2 হাতে ঠোঁট চেপে উল্টো ঘুরে দৌড়ে পালিয়েছিলাম নিজের রুমে। আমার এমন কাজে হয়তো উনি ভ্যাবাচাকা খেয়েছে, এটা আমি না দেখেও বুঝতে পারি। খেলে খাক, আমার কি তাতে? আমি বাঁচলেই হলো, বাকি সব গোল্লায় যাক। আসলে একটা কথা আছে না, চাচা আপন জান বাঁচা। এই মুহূর্তে আমার দশা হয়েছে সেই অবাস্তব কাল্পনিক রিদ খানের